হ্যাঁ বাবা, ওখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যবহারও বেড়ে গেছে। না পিসমশাই না, আমার ব্যাপার কথা আমি কিচ্ছু জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। ওখানে রোজ রোজ বসে থেকেই তো তুমি এই শহরে যত রাজ্যের ছেলেগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছো। রোজ আমার দরজার সামনে যাবে মস্ত মেলা বসে যাবে, কেউ কি কখনো শরীর থেকে এই দেখো দেখি আর শরীরটা তোমার কিরকম দুর্বল লাগছে, তোমার মুখটাও কিরকম ফ্যাকাশে ঠেকছে। পিসমশাই, আজ আর আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আমার ফকির কে? সে যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। না, আমি তো কোনো ফকিরকে জানি না। ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলেই শোনা, সে যেন আমার ঘরে এসে একবার বসে। এই যে ফকির, এসো আমারই বিছানায় এসে বসো। এই যে থাক, আমি ফকির, তুমি যে কি নাও তাই তো জানি না। এবার তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি প্রবঞ্চ দিতে গিয়েছি, সেখান থেকেই তো এবার আসছি। প্রবঞ্চ দিবে? এতে আশ্চর্য হবে না। আরে আমাকে কি তোমাদের মতো পেয়েছো? আমার তো যেতে আর কোনো খরচ লাগে, আমি যেখানে খুশি যেতে পারি। তোমার ভারী মজা। আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? বেশ মনে আছে। আরে বেলা আমার এমন সব মন্ত্র শিখিয়ে দেবো, পাহাড়ে সমুদ্রে অরণ্যে কিছুতে আটকাতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমর, পাহাড় পর্বত অরণ্য ওসবকে ভয় করি না, কিন্তু তোমার এই বিষয়টির সঙ্গে যদি আমার ওই কবিরাজ এসে জোটে, তাহলে বাবা আমার মন্ত্রকে কিন্তু হার মানতে হবে। না পিসমশাই, তুমি কবিরাজ কিচ্ছু বলো না। এখন আমি এখানেই বসে থাকবো, কিচ্ছু করবো না। কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মতো নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্রে আর আমাকে ধরে রাখতে পারবে না। সবসময় আমার ওই যাই করতে নেই বাবা, ওসব শুনলে আমার মনটা খারাপ হয়ে যায় বাবা। যদি কিরকম দিন আমাকে বলো না ফকির। সে এক ভারী আশ্চর্য জায়গা। সেখানে মানুষ নেই, তারা হাঁটে না, কথা পায়, শুধু ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে, মানে সমুদ্রের ধারে বই কি সব নীল রঙের পাহাড় আছে। পাহাড়ি তাদের বাসা। সূর্যাস্তের সময় যখন পাহাড়ের ওপর সূর্যাস্তের আলো এসে পড়ে, সবুজ সবুজ পাখিরা তাদের বাসায় ফিরে আসতে থাকে। আকাশের রঙে, পাখিদের রঙে সে আশ্চর্য কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে। বিলক্ষণ! আরে বাবা, ঝর্ণা না থাকলে কি চলে? এবার ফিরে আসতে দেখছে কি নৃত্য! করে নদীগুলোকে দাঁড়াতে দাঁড়াতে ওই বল ঝরঝর করে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে। আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ কল্পনা করে তাহলে তাদের হাজার হাজার বাসার পাশে সমুদ্রের ধারে একটা বাসা বেঁধে সমুদ্রের ঢেউগুলোকে সারাটা জীবন কাটাতাম। আমি যদি পাখি হতাম তাহলে তাহলে তো একটা ভারী মুশকিল হতো। তুমি নাকি দই বেলাকে বলেছ বড় হলে তুমি দই বিক্রি করবে, তা বাবা পাখিদের মধ্যে তোমার ব্যবসাটা তেমন চলতো না, এতে হয়তো কিছু লোকসানই হতো। না, আমি চললাম, আমাকে শুধু তুমি দেখছি খেপিয়ে দেবে। পিসেমশাই, আমার সেই দুইওয়ালা এসে চলে গেছে। গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তৈরি বয়ে আর ওই পঞ্চদীপের পাখির বাসায় ঘুরে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য এক ঘর দই রেখে গেছে, আর বলে গেছে গ্রামে তার পঞ্জির বিয়ে, তাই সে কর্মী পাড়ায় মাসির ফার্মাসিতে যাচ্ছে, তাই সে ব্যস্ত আছে। কিন্তু সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বন্ধুটির বিয়ে দেবে। ভারী মজা হবে। বলেছিল সে আমার টুকটুকি বউ হবে। তার নাকে নোলক, তার লাল ধুয়ে শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো গরু ধুয়ে নতুন ঘরে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখে এসে আমার কাছে এসে বসে সাত ভাই চম্পার গল্প করবে।
আচ্ছা বলবো আমি ফকির মানুষ, আমারই লোক ভালো। আর বাবা এবার আমাকে বিয়ে দিক না। আমি বলছি যেদিন তোমার প্রয়োজন হবে তারপরে কোনোদিন বলছি না বাবা। যাও অমর, আমি যাই, এসব পাগলামি কথা শুনে আমি আসি। কি পিসেমশাই তো গিয়েছেন, এবার আমাকে চুপি চুপি বলো না, ডাক ঘরে গিয়ে আমার নামে রাজার চিঠি এসছে। শুনেছি তো রাজার চিঠি কবে দিয়েছে, সে চিঠি আচ্ছা পথে, কোন পথে? ওই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল, খুব দূরে দেখা যায় ওই ঘন ঘনের পথে। হ্যাঁ সেই পথই। তুই কেমন করে জানলে? আমি সব জানি ফকির। আমি তো দেখছি আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সেই অনেক দিন আগে। কতদিন সে আমার আর মনে পড়ে না। বলবো, আমি দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই চলে আসছে। পাহাড়ের পায়ের কাছে যেখানে ঝর্ণার পথ হয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারি ক্ষেত, তারই এক সরু গলির ভিতর দিয়ে সে কেবলই চলে আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে। সেই উঁচু আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। দিন রাত একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা কুচা লেজ ডুলিয়ে ডুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে মনে হচ্ছে আমার বুকের ভিতর ভারী খুশি হয়ে উঠছে। তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে সব দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাক ঘর, তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি তো রোজ তার কাছে ভিক্ষা চাইতে যাই। সে তো বেশ, আমি ভালো উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাবো। পারবো না যেতে? তোমার আর ভিক্ষার প্রয়োজন হবে না বাবা, তিনি যা দেবেন এমনই দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনের পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষে চাইবো। আমি খঞ্জলি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? ভারী মজা হবে। আচ্ছা বাবা, তুমি কি ভিক্ষা চাইবে? আমি তার কাছে চাইবো আমাকে তোমার এই ডাকঘর করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। জানবো কি, আমাকে একজন বলেছে আমি ভালো উঠলে আমাকে ভিক্ষে করতে শিখিয়ে দেবে। কি কি কে সে? ছিলাম বলছিলাম সে যে অন্ধ ঘোড়া, সে রোজ আমার কাছে আসে। ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে নিয়ে নিয়ে ঠেলে বেড়ায়। আমিও তাকে বলেছি আমি ভালো উঠলে আমিও তাকে নিয়ে নিয়ে ঠেলে বেড়াবো। সেই বলেছে কেমন করে ভিক্ষে করতে হয় শিখিয়ে দেবে। পিসেমশাইকে আমি বলি তাকে ভিক্ষে দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা ঘোড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে তো দেখতে পায় না, সেটা তো সত্যি। এর মধ্যে সত্যি ওই বাবা, যে চোখে দেখতে পায় সব গানা বলো আর নাই বা বলো। যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি যে সব দেশের কথা আমাকে বলে যাও, সে সব আমি ওকে শুনে দিই। ওই যে তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা শুনে দিয়েছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাভ দিলে অমনি পা ডিঙিয়ে চলে যাওয়া যায়, হালকা দেশের কথা শুনে ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? এখানে কিন্তু একটা পথ আছে
মহাশয়? ও বেচারা যে অন্ধ, হয়তো কিছুই দেখতে পারবে না। ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। তো আমি তাকে বললাম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে এত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকতে না এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। আগে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হচ্ছিল যেন দিন ফুরোচ্ছে না। এখন আমাদের রাজার ডাকঘর দেখে অব্দি এখন আমার রোজই ভালো লাগে। এই ঘরের মধ্যে একলা বসে বসেই ভালো লাগে। একদিন আবার রাজার চিঠি আসবে, সেই কথাটা আমি মনে করলে খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। তার নাই বা জানলে, নাম কি তুলে থাকবে? তোমরা দুজনে মিলে একটি ফ্যাশন দিয়ে বসে আছো, বলো দেখি। কেন, কি হয়েছে? আরে তোমরা নাকি প্রতিজন রাজা ডাকঘর খুলবেন তোমাদেরই জন্য চিঠি হয়েছে। আরে একই তো মুশকিল হয়েছে। আমাদের পঞ্চানন বড় এই কথাটি রাজার কাছে লাগিয়ে বিরামি চিঠি লিখে দিয়েছে। রাজার কানে যে সব কথাই ওঠে, সে কি আর আমরা জানি না? আর তাহলে বুঝে সুঝে চল না কেন? এই রাজা বাদশার নামে এই জাতা কথা মুখে আনেই বলে না। তোমরা দেখছি আমাকেও মুশকিলে ফেলবে। ও কি রাজা কি রাগ করবে? রাগ করলেই হলো। তোমার মতো ছেলে আর আমার মতো ফকিরের উপর রাগ করে, দেখি না কেমন রাজাগিরি ফলায়। দেখো ওকে, আজ সকালবেলা থেকে আমার চোখের ওপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সবই যেন স্বপ্ন। একদম চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা বলতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যাবে, যদি আসবে, আসবে বাবা, রাজার চিঠি আজই আসবে। আজ কেমন ঠেকছে? বিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনাই চলে গেছে। চিঠিটা ওরা দেখছে না যে বলছে ওর খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রটা করতে বলছে আমরা ওই চক্রটা চর্চা করে রাখুন। এখন বলুন ব্যাপারখানে কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে ওর এই বাইরে ভালো লেগেছে। না, আমি তো ওকে খুবই আগে সামনে রেখে দিয়েছি। বাইরে তো আমি বিরুদ্ধেই দিই। আমার সদর দরজা সবসময় বন্ধই রাখতাম। হঠাৎ আজ একটা কোনো ধবা দিয়েছে, আমি দেখে এলাম তোমাদের ওই সদর দরজার ভেতর দিয়ে হু হু করে হওয়া ঢুকছে। ওটা কিন্তু একেবারেই ভালো নয়। যাও গিয়ে এখনই দরজাটা ভালো করে তালা চাবি দিয়ে বন্ধ করে দাও। না হয় দিন দুই দিন তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, আর এই যে জানলা দিয়ে যে সূর্যাস্তের আভাটা আসছে ওটাও বন্ধ করে দাও। ওদের রোগীকে কোনো জাগিয়ে রেখে দেয়। চোখ বুঝে গেছে, ঘুমুচ্ছে। যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলো, তাকে ভালোবাসলো, কিন্তু মনে হয় আর ওকে ধরে রাখতে পারবো না। তোমার ঘরে যে মরণ আসছে, এই কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি এখনই গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়ে একটা বিষ করে পাঠিয়ে দিচ্ছি, সেকে থাকিয়ে দেবো। যদি রাখবার হয় সেইটাতেই টেনে রাখতে পারবে। ঠিক আছে? ঠিক আছে। কি রে ছোড়া,
মা, আমার বাবা শিবারের কাছে বসে কথা বলছে। ওই মানবদত্ত, হ্যাঁ আজকাল যে আমাদের খুব বড় লোকের সঙ্গে সম্বন্ধ। কি যে বলেন মশাই, আমরা নিতান্ত সামান্য লোক, আপনি আমাদের অমনি পরিহাস করবেন না। তোমাদের ছেলে দিয়ে রাজার দিদির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কিছু মনে করবেন না। না না না, এতে ওর আর কি দোষ বলো? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? দেখছো না ঠিক তোমাদের বাড়ির সামনে যেমন একটা বিরাট ডাক্তার করে বলেছে, এই রে ছোড়া, তোমাদের রাজা চিঠি এসেছে। সত্যি? দেখো এই সত্যি না হয়ে যায়, এই বড় মন্ত্র আয়োজন, এই যে রাজার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির, এই যে ফকির, বলে দাও না এই কি সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির বলছি, এই সত্যই রাজার চিঠি। কিন্তু আমি যেতে কিছুই দেখতে পাচ্ছি না। আজ আমার চোখের উপর সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না রাজা কি লিখছেন? রাজা লিখছেন, আমি আজ রাত্রিরেই তোমাদের বাড়িতে আসছি। আমার জন্যে তোমাদের বাড়িতে মনে মুরগির ভোগ তৈরি করে রাজভবন আমাদের এক চন্দ্র ভালো লাগছে। মশাই অমনি পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? ঠাকুর খেলবে। হ্যাঁ হ্যাঁ, আমিও খেপেছি, তাই আমি সাদা কাগজে আমি অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন, তিনি আজ নিজে আসছেন, আর তার রাজ কবিরাজকেও সঙ্গে করে নিয়ে আসছেন। কেউ কেউ বাদ হলো কে তোমরা, কে তোমরা, কে? বাদ হলো। মশাই, এই ডাকাত নয় তো? আমি পঞ্চনন বলুন, ভয় নেই নাকি? শোনো শোনো, শব্দ থেমেছে। এই পঞ্চনন বলতে হবে একবার গেলে, আর কারণ মানে কি বলবো, ডাকাতি হবে না কেন? দরজা তো ভেঙে ফেলেছে, তাই কোনো আর শব্দ নেই। মহারাজ বলেছেন তিনি আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাতে দুধ, কত রাতে? আজ 2 প্রহর রাতে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে, ঢং ঢং ঢং, তখন হ্যাঁ তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সবচেয়ে ভালো কবিরাজকে সঙ্গে পাঠিয়েছে। দেখি সব দ্বার জানলা সব বন্ধ। আরে খুলে দাও, খুলে দাও, যেখানে যা আছে সব খুলে দাও। বাবা, এখন কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই। হয়তো আমার কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আর সব জানলাগুলি খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি। অন্ধকারের উপর সব তারাগুলি। আজ রাতে যখন মহারাজ আসবেন, তখন বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে না? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো এই অন্ধকারের আকাশের ধ্রুব তারা ডেকে দেখিয়ে দাও। সেই তারা হয়তো আমি অনেকবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি না। এইসব চিন্তা নেবে বাবা। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুলমালা দিয়ে সাজিয়ে রাখো। ওই লোকটিকে তো ধরে রাখা চলবে না। না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। যখন তোমরা আসোনি উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। বেশ,
যখন তোমার বন্ধু তুমিও না রইলেন এ ঘরে। বাবা অমন, তুমি তো শুনলে রাজা স্বয়ং আমাদের বাড়িতে আসছে। তুমি রাজার কাছে আজ কিছু প্রার্থনা করো বাবা। আমাদের অবস্থা তো ভালো নয় বাবা, তুমি জানো। সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। তুমি কি ঠিক করে রেখেছো বাবা? আমি তার কাছে চাইব আমাকে তোমার ওই ডাকঘর করে দাও। আমি অমনি লক্ষণ হাতে ঘরে ঘরে দেশে দেশে তার চিঠি তুমি করে বেড়াবো। তুমি এই চাইলে? হায় আমার কপাল। পিসে মশাই, বাবা, রাজা আসবেন, তার জন্য কি ভোগ দেরি করে রাখবে? মহারাজ বলে দিয়েছেন তোমাদের বাড়িতে তার মুড়ি মুরগির ভোগ হবে। মুড়ি মুরগি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলেন রাজার সব কথাই তুমি জানো। আমরা তো কিছুই জানতাম না। না, আমার বাড়িতে যদি কাউকে পাঠিয়ে দাও তাহলে তার আর রাজা- প্রয়োজন হবে না। হ্যালো, তোমরা সকলে স্থির হও। আমি ছেলেটির শিয়রের কাছে বসবো। প্রদীপের আলোগুলো নিভিয়ে দাও। এখন আকাশের তারা থেকে আলো আসুক। ঠাকুরদা, তুমি অমন হাত জোর করে নীরব হয়ে আছো কেন? এই- এই- এই অন্ধকার হয়ে যাচ্ছে কেন? তারা আকাশে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, আর কথা কইও না। বাজি ঘুমিয়ে পড়েছিলাম। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? বেশ, দাও তোমার ফুল। ও কখন যাবে? এক্ষুনি, যখন রাজা এসে ওকে ডাকবেন। তোমরা ওকে একটা কথা কানে কানে বলে দেবে? কি বলবো? বলবে যে সুধা তোমাকে বলেনি? যে রাতে দুয়ার খুলে সেই রাত্রে যখন ডক্টর কারসাকে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হলো, তারপর আমরা সবাই মানে আপনারাও হয় ওদের সাথে অতীতে এক স্বপ্নে বিরাজ করছি। দেখুন, এখনো ওদের আলোচনা শেষ হয়নি, কিন্তু আমি
সেই অতীতের স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসতেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় রবীন্দ্রনাথ ডক্টর বাদশাহের হাতে ডাকঘর বইটিকে বলেছিলেন যে তার নির্দেশনা করবে মিস বেস্টের মানে ভাব। তারপর 50 বছর পরে 1993 সালে এক ইংরাজ কবি উইলিয়াম ব্র্যাডিশ সেই ডাকঘরে রূপান্তরিত রূপ দিলেন, যেটা হলো তারপর তিনি সেই রূপান্তরকে এলাহাবাদে তার এক বন্ধু প্রফেসর সঞ্জয় দত্ত রায়ের কাছে পাঠান। কারণ ডাকঘরের ইতিহাসের দিকে এলাহাবাদের এক বিশেষ স্থান আছে। 1917 সালে রবীন্দ্রনাথ দক্ষিণ বাংলায় ডাকঘরের নির্দেশনা দিলেন। সেই নাটকে ছোট্ট অমলের রূপে ছিলেন ডক্টর আশাঙ্কুর দাস, সুপরিচিত প্রফেসর মানসুন্দর দাসের পিতা। তারপর 2011 সালে 9 মে 25শে বৈশাখ মানে আজ সরবিধান দ্বারা সেই মঞ্চস্থ হল। আর তার সাথে অতীতের সব স্মৃতি গাথা হয়ে আছে। আর একটা কথা আজকে সংযুক্ত হল সেই ইতিহাসের পাতা। ডাকঘর রচনার শতবর্ষ আর সেই সুখবর সরবিধান উইলিয়াম ব্র্যাডিশ সেই রূপান্তরিত মঞ্চস্থ। প্রফেসর সঞ্জয় দত্ত রায়। মঞ্চের পিছনে যারা ছিলেন তাদের নাম একটু তাদের আমি অনুরোধ করব মঞ্চে চলে আসতে। রাধা মিত্র, শ্রুতি নারায়ণ, সদাশিব পান্ডা, নন্দিনী দত্ত রয়, সতীশ প্রজাপতি, সুপর্ণা রয়, উমেশ কুশওয়াহা, আলপনা হালদার, সর্বাণী ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য, সাথী সরকার, লোপা শর্মা, সিদ্ধার্থ, শিবাঙ্গী, সিদ্ধার্থ
शिवांगी, आप लोग इधर आ जाइए। शिवांगी, अंशिमा, पूजा and Professor Pandey. Last but not the least, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা বেঙ্গলি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন অ্যান্ড জগদ্ধারণ এডুকেশন সোসাইটি। এবার আপনাদের সরবিধানের প্রেসিডেন্ট কিছু হয়তো বলতে চান। নমস্কার। সৌরবিতরণ মিউজিক সোসাইটির এটা প্রথম নাট্য মঞ্চ পরিবেশনা, ডাকঘর আপনারা দেখলেন। আপনারা দেখেছেন এই নাটকে অনেক শিশু শিল্পীরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অনেকেই প্রথমবার মঞ্চে নাটক করলেন। আমি আমাদের বেঙ্গলি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সহসভাপতি শ্রী কল্যাণ ঘোষ মহাশয়কে অনুরোধ করব উনি এসে তাদের সান্ত্বনা পুরস্কার স্বরূপ একটু প্রতিফলক দিন। আমাকে বলা হয়েছে যে চরিত্র পরিচয়গুলো আবার করে দিতে, হ্যাঁ, যদিও আমরা দিয়েছি একবার। আচ্ছা, ইন অর্ডার অফ অ্যাপিয়ারেন্স, এস্টেরা উইনোগ্রোভনা, রীতা মিত্র, ইয়ানুশ কারশাক, সুজিত ঘোষ, রবীন্দ্রনাথ, শক্তিগোপাল মুখোপাধ্যায়, Polish Jew children, orphans, অভিরূপ সরকার, গোবিন্দ ঘোষ, গৌরাঙ্গ চ্যাটার্জি, সায়নী ভট্টাচার্য, অধীশ গুপ্ত, বিশ্বরূপ সরকার, শুভজিৎ বোস, অহনা ভট্টাচার্য, মাধব দত্ত, অরুণ রয়, ঠাকুরদা, ফকির ও রাজকবিরাজ অরিজিৎ ভট্টাচার্য, দইওয়ালা ও রাজদূত অভিরূপ সরকার, ও আচ্ছা স্যার, আচ্ছা প্রোডাকশন ম্যান নন্দিনী দত্ত রয়, स्टेज सेट सदाशिव पांडा, लाइट्स सतीश प्रजापति, सुपर्णा रॉय, साउंड उमेश कुशवाहा, कॉस्ट्यूम अल्पना हालदार,
সর্বাণী ভট্টাচার্য। স্টেজ প্রপার্টিজ সন্দীপ ভট্টাচার্য। হ্যান্ড প্রপার্টিজ শান্তি সরকার। প্রম্পটিং লোপা শর্মা। ধন্যবাদ। আচ্ছা, সর্বশেষে আমাদের এই নাটকের যিনি পরিচালনা করলেন প্রফেসর সঞ্জয় দত্ত রায়। ধন্যবাদ কল্যাণদা। আপনাদের সবাই যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সন্ধ্যা শেষ করছি আমরা। শুভরাত্রি।